Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। নির্ঝরের স্বপ্ন প্রযোজিত গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা চলে এসেছি আমাদের আজকের গল্প নিয়ে। গল্প ঘড়িতে তখন ঠিক দুপুর 2:30। ব্যাংক থেকে বের হলো শোভনা। বাইরে আকাশটা আজ বেশ পরিষ্কার, সুন্দর নীল রঙা আকাশে স্বভাবতই একবার চোখ গেল ওর। খণ্ড খণ্ড পেঁজা তুলোর মতো হালকা মেঘের রাশি যেন একে অপরের সাথে খুনসুটিতে মেতেছে। বাইরে আজ বাতাসও বইছে মৃদুমন্দ, সেই কারণেই গরমটা খুব একটা মালুম হচ্ছে না। ছুটির বেশ খানিকটা আগেই ব্যাংকের ম্যানেজারকে বলে বেরিয়ে পড়েছিল শোভনা। আসলে গতকাল রাত থেকেই শরীরটায় কেমন একটা অস্বস্তি অনুভব হচ্ছে, কিন্তু ব্যাংকেও না এলেও তো হবে না। এমনিতে ইয়ার এন্ডিং হওয়ায় কাজের চাপটা অন্য সময়ের থেকে অনেকটাই বেশি। ওভারটাইম করতে হয়েছে গত সপ্তাহে 3 দিন। এই সপ্তাহে আজ মোটে মঙ্গলবার। হঠাৎই মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে লাঞ্চের পর থেকে শোভনার। একান্ত বাধ্য হয়েই তাই এই সময় বাড়ি ফিরতে হচ্ছে শোভনাকে। বেরোনোর সময় অবশ্য মালবিকাদি পাশের ডেস্ক থেকে বলেছিলেন, হ্যাঁ রে শোভনা। হ্যাঁ বলো। হ্যাঁ, একা যেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, শরীরটা যে ভালো নেই বলছিস। পারবো। শোনো না, আমাদের হ্যাঁ ওই বাড়ি তো মোটে 1 ঘন্টা কানের রাস্তা, পেরে যাবো। এক বাসেই চলে যাবো, বুঝেছো? ঠিক ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, দেখিস। হ্যাঁ ডোন্ট ওয়ারি। আসছি। হ্যাঁ সাবধানে। আসলাম। অফিস থেকে বেরিয়ে 57 নম্বর বাস ধরবে শোভনা। হাওড়ার একটা ছোট্ট মফস্বলের বাড়িতে থাকে ও। রেগুলার বাসেই যাতায়াত করে ব্যাংকে। বছর 2 হলো ব্যাংকে চাকরিটা পেয়েছে ও। মিনিট 10 মধ্যেই বাস এসে গেল। বাসে উঠে বসার জায়গাও পেয়ে গেল শোভনা। এমনিতে অফিস ছুটির সময় ট্রেনে বাসে মানুষজনকে তো প্রতিদিনই প্রায় বাদুড় ঝোলা হয়ে যেতে হয়। আজ যেহেতু ঘন্টা 1.5 আগে বেরিয়েছে, তাই ভিড়টা একটু কমই আছে। বাসটা বেশ জোরেই চলছে। জগদীশপুর কালীতলা স্টপেজ থেকে একটি লোক একটি ছোট্ট বাচ্চা মেয়েকে কোলে নিয়ে বাসে উঠল। লোকটির গায়ের ফুলাতা জামাটা বেশ ময়লা, তবে মেয়েটির পরনের জামা তুলনায় পরিষ্কার। সম্ভবত লোকটি মেয়েটির বাবা। বাসে উঠে লোকটি এদিক সেদিক তাকাচ্ছে। বোঝাই যাচ্ছে বর্ষার জন্য বোধহয় উনি জায়গা খুঁজছেন। এদিক সেদিক করতে করতে শোভনার সামনে এসেই দাঁড়ালেন উনি। বাচ্চাটিকে কোলে দেখে শোভনা সিট থেকে উঠে দাঁড়িয়ে বললে, দাদা আপনি মেয়েকে নিয়ে বসুন না, এখানে বসুন, আসুন। না দিদি ভাই, ও ঠিক আছে, আপনি বসুন। কেন? আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা। তারপর কোনো উপায় না দেখে বাসের সামনের দিকে রাখা মালের বস্তার উপর কোলের বাচ্চা মেয়েটিকে বসায় সেই ভদ্রলোক। নিজের সামনে দাঁড়িয়ে বাম হাতে মেয়েটির একটা হাত ধরে থাকেন জোর করে, এবং ডান হাতে বাসের বাঙ্কার ধরে সাপোর্টে দাঁড়িয়ে থাকেন। বেশ কিছু লোক ইতিমধ্যে বাসে উঠেছে। তাদের মধ্যে 2-1 তো একটু ঘৃণা ভরে ওই লোকটির দিকে তাকাচ্ছে। একজন মহিলা তো নাকে রুমাল চাপা দিয়ে বলেই ফেললেন, কি গন্ধ। সরে দাঁড়ালেন। মফস্বলের বাসগুলো দূর পথে মালের বস্তা ভাড়ার বিনিময়ে নিয়ে যায়। বাসের যাত্রীদের সাথেই ভিতরে ঠাঁই পায় সেই বস্তাগুলো, তাই নিয়ে মাঝে মধ্যে কিন্তু ঝামেলাও বাঁধে যাত্রীর সঙ্গে কন্ডাক্টরের। সেরকমই একটা মালের বস্তার উপরে মেয়েটিকে বসিয়ে দেন ওই ভদ্রলোক। বাসের ঝাঁকুনিতে লোকটি দুলছে, তবু
মেয়ের হাত শক্ত করে ধরে আছে। কেন জানি না শোভনা সেই থেকে ওই দিকেই তাকিয়ে রয়েছে। কন্ডাক্টর টিকিটের পয়সা চাইতে গিয়ে বলে, এই যে ভাই ভাড়াটা, এই যে ভাই মালের বস্তায় কষিটাকে বসিয়েছ, দেখবে যেন ভিজিয়ে না ফেলে। না না, কই ভাড়াটা দাও। বাচ্চাটিকে এক হাতে ধরে রয়েছেন উনি, অন্য হাতে কোনো রকমেই চলন্ত বাসের টাল সামলে বুক পকেট থেকে একটা পুরনো 20 টাকার নোট বার করে কন্ডাক্টরকে দেন ভদ্রলোক। এই কোথায় যাবে? হাওড়া জেলা হাসপাতালের সামনে একটু নামিয়ে দিও গো দাদা। এটা তো জেলা হাসপাতালের সামনে দিয়ে যাবে না, হাওড়া ময়দানে নেমে যাও, ওখানে লোকে জিজ্ঞেস করে নিও, যে কেউ বলে দেবে। আচ্ছা দাদা, ঠিক আছে। এ কি আর 4 টাকা দাও, 24 টাকা ভাড়া তো। আর তো নেই দাদা, ওটাই নাও গো। হ্যাঁ নেই মানে? ভাড়া দিতে পারবে না তো বাসে ওঠো কেন? কি হলো, দাও। বয়স কত? মেয়ের বয়স কত? 3 বছর 7 মাস হলো দাদা। হ্যাঁ 3 বছরের ওপর তোমার মেয়ের বয়স, এর ভাড়াও নিচ্ছি না, তাও কিনা 4 টাকা আবার কম দেবে? হ্যাঁ নেই গো দাদা, পরে দিয়ে দেবো খন। 4 টাকা ভাড়া আনতে তোমার বাড়ি যেতে হবে নাকি? যত সব। না দাদা, ও থাকলে কি দিতুম না? মেয়েটা যে চোখে দেখেনি গো, ডাক্তার দেখাতেই ওই যাচ্ছি। আপনারটা দিন দেখি। এই পকেটে আর গোটা 50 টাকা আছে, কিন্তু যাবেন? ও যদি নিন, দিয়ে টিকিট দিই নিন। তো বাড়ি ফিরতে হবে সেই বাসে করি। এই লাইনে ট্রেন যে বড্ড কম গো, তার ওই, মধ্যে দুপুরে দেখি আবার আপনারটা দেখি। দুপুরে 4টি খাওয়াতে হবে গো মেয়েটিকে, আর কোত্থেকে কোথায়? দেবো বলো না? এই নিন। হ্যাঁ মুশকিল যত সব এদের নিয়ে, যত ঝামেলা। লোকটি তার মলিন জামার বুক পকেট থেকে 50 টাকার নোটটা বার করে কন্ডাক্টরের দিকে এগিয়ে গিয়ে বিষণ্ণ মুখে বলে, আচ্ছা ঠিক আছে, তেমন হলে এর থেকে কেটে নাও। ওদের এই বচসায় অনেক যাত্রী এদিকেই তাকিয়ে রয়েছে। হঠাৎই ওপাশ থেকে ড্রাইভারের গলায় বিরক্তির ভাব। এই ছাড়, মেলা হয়ে যাস না তো। আচ্ছা ঠিক আছে, অত কথা কাজ নেই, আমাদের পকেট থেকে বুঝেছি যাবে 4 টাকা। এতক্ষণ দেখি আপনারটা দেখি। ওদের কথোপকথন কম বেশি কিন্তু শোভনার কানে আসছিল। হঠাৎ বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে শোভনার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মেয়েটি তাকিয়ে আছে যেন ঠিক শোভনার দিকেই, অথচ অতটুকু নিষ্পাপ মেয়ে চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না। দেখি ও দিদি, আপনার টিকিটটা দিন। শোভনা নিজের ভাড়া তো কোথায় যাবেন? দেয়ই, তার সাথে আরও 4 টাকা কন্ডাক্টরের হাতে দিয়ে লোকটির দিকে ইশারা করে বলে, এই নিন, ওনার বাকি যে 4 টাকা আছে সেটা নিয়ে নিন। আরে না দিদি, ছি আপনার থেকে কেন আপনাকে নেবো? এত কথা বলতে হবে না, যেটা বলছি সেটা করুন, 4 টাকা নিয়ে নিন। আরে এ কি, আচ্ছা ঠিক আছে। দেখি দাদা, আপনারটাই নিন দিদি, আপনার টিকিট দেখি দাদা। শোভনারও স্টপেজ এসে যায়, নামার জন্য উঠে দাঁড়ায় ও। বাচ্চাটির সামনে দিয়ে যাওয়ার সময় তাকিয়ে দেখে মেয়েটির নিষ্পাপ মুখখানি। মনে মনে ভাবে, আহা কি মিষ্টি না মেয়েটি, অথচ চোখ দুখানি, ভগবানের কি ইচ্ছা। নিজের বাবাকে মেয়েটি চেপে ধরে রয়েছে, সেদিকে চোখ পড়তেই শোভনা যেন চমকে যায়। কি ব্যাপার? লোকটি যে হাতে মেয়ের হাতটা ধরে আছে, সেই হাতটা তো একেবারে কাঠির মতো সরু। তৎক্ষণাৎ অন্য হাতের দিকে ভালো করে তাকায় শোভনা। ওটা তো নর্মাল, তার মানে লোকটা হ্যান্ডিক্যাপ। কি আশ্চর্য! গরমে ঘেমে গলদঘর্ম অবস্থা হচ্ছে লোকটার, তাও মেয়েটির হাত ধরে আছে পরম স্নেহে। মুখটা শুকিয়ে গেছে, চোখ দুটো ক্লান্তির ভারে ম্রিয়মাণ, কিন্তু দৃষ্টি স্থির। সে যে নিজের মেয়ের হাত ধরে আছে, এত কষ্ট সত্ত্বেও মুখে মৃদু হাসির ভাব রয়েছে মেয়েটির। লোকটিকে দেখে শোভনা ভাবে, এত কিছুর পরও কিভাবে এই মানুষগুলো জীবন যুদ্ধে হেরে যেতে শেখেনি, পারবো না বলে পালিয়ে যায়নি, মুখ ফিরিয়ে নেয়নি সে। হয়তো অনেক বাধা বিপত্তি, অভাব অনটন আছে তাদের সংসারে, তবু এই কঠিন লড়াইটা চালিয়ে যাচ্ছে। কতটা মনের জোর থাকতে পারে মানুষটার বলুন তো। ঠাকুরানী চক নামার কাছে কে আছে রে, গিয়েছেন ঠাকুরানী চক। কন্ডাক্টরের এই হাঁক ডাকে শোভনার যেন হুঁশ ফেরে। আস্তে, নামার আছে এখানেই শোভনা নামবে তো, কিন্তু তার শরীরটা যেন খুব একটা
ভালো লাগছে না, মাথাটা যেন কেমন দুলছে, মনে হচ্ছে সে যেন মাথা ঘুরে পড়েই যাবে। তাকে দেখে কন্ডাক্টর হঠাৎ করেই বলে ওঠে, কি হলো দিদি, আপনাকে শরীর খারাপ লাগছে? আস্তে আস্তে নামুন। না 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 এই একদম আস্তে, বলছি যেতে পারবেন তো একা, নাকি বাড়িতে একটা লোককে ফোন করবেন? না না না, পারবো মানে পারবো। অন্য কাউকে আসতে বললে হয় না না? না দাদা, ধন্যবাদ আচ্ছা আচ্ছা, ঠিক ধন্যবাদ, আছে। আমি আস্তে পারবো। আস্তে 2 নামুন, মিনিটের আস্তে আস্তে হাত, নামুন। হ্যাঁ আমি নামছি। হাওড়া 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 হাওড়া। আচ্ছা ঠিক আছে ঠিক চল আছে ঠিক চল, আছে। হাওড়া হাওড়া হাওড়া, উঠুন উঠুন, চল 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 চল। ব্যাগ থেকে জলের বোতল বার করে ভালো করে চোখে মুখে জল দেয় শোভনা। তারপর একটু জল খায়। সেখানে মিনিট 15 বসে থাকে। আশপাশে 2-1 লোক রয়েছে, কিন্তু শোভনা যেন সেদিকে খেয়ালই করছে না। হঠাৎ ফোনটা বেজে ওঠে। মালবিকাদি ফোন করছে। হ্যালো। হ্যাঁ 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 বলো মালবিক। কিরে শোভনা, হ্যাঁ, বাড়ি বল। পৌঁছে গেছিস ঠিক মতো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? শোনো না, মানে এই বাড়ি ঢুকবো মালবিকাদি, আচ্ছা, এই আচ্ছা। বাস থেকে নেমে গেছি জানো তো। ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তাহলে শোন না, হ্যাঁ, রাতের বল। দিকে একবার ফোন করবো, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ যদি শরীর সেরকম ভালো না বুঝিস, হ্যাঁ। একবার ডাক্তার দেখিয়ে নিস, কেমন? ঠিক আছে গো, ঠিক আছে। ওকে, হ্যাঁ টেক কেয়ার। হ্যাঁ হ্যাঁ এই আমিও বের হবো রে ব্যাংক থেকে একটু পরে। হ্যাঁ হ্যাঁ বেরো। চল চল চল, টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা, বাই বাই। হ্যাঁ ঠিক আছে। ধীরে ধীরে হেঁটে নিজের বাড়ি পৌঁছায় শোভনা। সবসময়ের একজন লোক আছে ওর বাড়িতে, নাম তার শ্যামলী মাসি। দরজা খুলে শোভনাকে দেখে শ্যামলী মাসি বলে ওঠে, এই কি হয়েছে কি তোমার? এই সময় ফিরলে? নিশ্চয়ই অফিস গিয়ে শরীর খারাপ লাগছিল। না গো না, এই পই পই করে সকলে বলুম, তুমি যেউনি আজ অফিস। তুমি চুপ করো তো। তুমি কি আমার কথা শোনো? কোনো কথাই তো শোনো না। বলি শরীরটার দিকে একটু দেখতে হবে তো, নাকি? হ্যাঁ দেখবো দেখবো। আমি আর এত ঝুঁকি পোহাতে পারিনি বাপু। যাও যাও তো, সোজা গিয়ে স্নান করে বিশ্রাম নাও ওকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আর আছে। শোনো, হ্যাঁ বলো, বলো, খাবার বলো। দিচ্ছি, দুটো মুখে কিছু দিয়ে তারপর ঘুমিও, বুঝলে তো? হ্যাঁ, না খেয়ে ঘুমিও না যেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। উফ, সত্যি শ্যামলী মাসি সেই কবে থেকে এ বাড়িতে আছে, ওর নিজের মতনই একদম হয়ে গেছেন উনি। শোভনার মা তখন বেঁচে ছিলেন, তা নয় করে বছর 15 হয়ে গেল। তাই একেবারে পরিবারের মতোই হয়ে গেছেন শ্যামলী মাসি। নিজের ঘরে বিছানায় গিয়ে বসে শোভনা। বাসে দেখা বাচ্চা মেয়েটি আর তার বাবার কথা ভাবতে থাকে শোভনা। ছোট থেকে তার মাকেও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে শোভনাকে বড় করার জন্য। শোভনার জন্মের পরপরই ওর বাবা ওর মাকে ছেড়ে চলে যান। মা একটা সেলাই স্কুলে কাজ করতেন, তাই দিয়েই শোভনাকে বড় করেছেন অনেক কষ্টে। শোভনার বাবা কেন এত বছরেও তাদের কোনো খোঁজ নেননি, শোভনা কিন্তু সেটা জানে। কিন্তু মা বেঁচে থাকতে সে কোনো দিন মাকে একবারের জন্য জিজ্ঞাসা করেনি। তারপর যখন কলেজে পড়ে, অরিন্দম এলো শোভনার জীবনে। কলেজে শোভনার 2 বছরের সিনিয়র ছিল অরিন্দম। দুজনের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু সেটা প্রেমের কি না শোভনা নিশ্চিত ছিল না। একদিন কলেজের অনুষ্ঠানে অরিন্দম বলেছিল শোভনাকে, তোমার যদি জীবনে কোনোদিন কোনো সময় আমাকে প্রয়োজন হয় বলো, আমি সবসময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ অরিন্দম। এরপর অরিন্দমকে কবে থেকে যেন মনে মনে ভালোবেসে ফেলেছিল শোভনা। তবে সেই ভুলটা ভাঙতেও বেশি সময় লাগেনি। একদিন লাইব্রেরিতে সুজয়দা আর অরিন্দমের কথোপকথন শুনতে পায় শোভনা। কিরে অরিন্দম, তুই কি শোভনাকে ভালোবাসিস নাকি রে? না মানে আজকাল কলেজে এটা নিয়ে একটু কানাঘুষা শুনছি তো। কি বলছিস সুজয়, তোর কি মাথা খারাপ? শোভনার মতো একটা মেয়েকে সবকিছু জেনেও। হ্যাঁ মানছি, ও আমার খুব ভালো বন্ধু, পড়াশোনায় আমি ওকে সবসময় সাহায্য করি, ব্যাস ওইটুকুই, তার বেশি কিছু নয়। ও ব্যাপারটা তাহলে এরকম। তবে শোভনা বোধহয় তোকে... না 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 না, সে কি? তাহলে তো এবার দেখছি ওকে একটু অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে বন্ধু, যা ভালো বুঝিস কর।
ওকে ওকে। শোভনা সেদিন বাড়ি ফিরে এসে মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। আজ এতগুলো বছর পর শোভনা ভাবছে বাবাও হয়তো সেদিন শোভনাকে মেনে নিতে পারেননি, হয়তোবা পরিবারের প্ররোচনায় বা কোনো চাপে ওরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেদিন কি তার ওই সিদ্ধান্তটা দ্বিতীয়বার ভেবে দেখেননি উনি? শুধুমাত্র কন্যা সন্তান বলে ওনার পরিবার তো সচ্ছলই ছিল, তাও কেন শোভনার এই অবস্থার জন্য তারা শোভনার মাকেই দায়ী করেছিলেন? কেন কেনই বা সেদিন মাকে বাধ্য করেছিলেন তার গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে? ছেলে হবে জানতে পারলে সব কিছু বদলে যেত। তারও যদি আমার মতোই সেই জঘন্যতম নরকোচিত কাজ কেমন করে করতে পারে একটা মানুষ? আর যেখানে আমাদের দেশে এত আইনি কানুন বিধি নিষেধ আছে, এই ঘেরাটোপের মধ্যেও এই রকম কাজ! না জানি আরো কত প্রশ্ন শোভনার মনের গভীরে রয়েছে। উত্তর কে দেবে? কে দেবে এই উত্তর? মাকে শেষ পর্যন্ত রাজি করাতে পারেননি ওর বাবা। তারপর আর কি, সদ্যজাত মেয়েটিকে দেখে হসপিটাল থেকে সোজা বেরিয়ে গিয়েছিলেন শোভনার বাবা। বলেছিলেন, এই সন্তানকে আমি মেনে নিতে পারবো না। আমার গোটা জীবন পড়ে আছে সামনে। আমার কথা তুমি শোনোনি, এখন সারা জীবন এই বোঝা তোমাকে বয়ে বেড়াতে হবে। আমার পক্ষে আর সম্ভব নয়। এখন থেকে এ বাচ্চার প্রতি আমার কোনো দায়িত্ব নেই। শোভনার মা এরপর হাসপাতাল থেকে সোজা বাপের বাড়ি চলে গিয়েছিলেন সেদিন। কি করবেন, আর তো কিছু করার ছিল না। আজ এত বছর পর শোভনা নিজের পায়ে দাঁড়িয়েছে, চাকরি করছে, নিজের সমস্ত কাজ সে নিজে একাই করে। সে কারো ওপর নির্ভরশীল নয়, সে কারোর ওপর বোঝাও নয়। বাছারের লোকটির কথা মনে পড়ে শোভনার। সত্যি, যে মানুষ নিজে প্রতিবন্ধী হয়ে চোখের অন্ধ বাচ্চা মেয়েটির চিকিৎসা করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে, তাকে সত্যি প্রণাম জানানোর ইচ্ছা হয় শোভনার। না জানি তার আর্থিক সচ্ছলতা আদতেও আছে কিনা, অথচ সমাজে শিক্ষিত, সচ্ছল, অর্থবান মানুষজন তাদের কন্যা সন্তানের দায়িত্ব নিতে ভয় পায় কেবলমাত্র সে শোভনার মতো মেয়ে বলে। কেন এই পৃথিবীতে ওই লোকটির মতো বাবা প্রত্যেকটা কন্যা সন্তানকে দেয়নি? কেন? সর্বশক্তিমানের কাছে এই প্রশ্ন শোভনার। তাহলে আজকের এই পৃথিবীতে বাবা থাকা সত্ত্বেও কোনো মেয়েকে পিতৃপরিচয়হীন হয়ে বাবার স্নেহ ভালোবাসা থেকে চিরকাল বঞ্চিত হয়ে থাকতে হতো না? শোভনার দু চোখ বেয়ে জল পড়ছে। মনে মনে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে, কালই মালবিকাদি যে স্পেশাল হোমটার কথা বলেছিল সেখানে যাবে। দেখি তো, আজই একবার ফোন করবো। হ্যাঁ, আজই একবার ফোন করবো। দেখি। হ্যাঁ, হ্যালো হ্যালো মালবিকাদি, হ্যাঁ রে, বল। বাড়ি ফিরেছো? হ্যাঁ, এই আধ ঘন্টা হলো ফিরেছি। আচ্ছা, শোন না, তোর শরীর এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে গো, ঠিক আছে, ঠিক আছে। গলাটা এরকম শোনাচ্ছে কেন রে? না না না, ঠিক আছে আমি। শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। বলছি, তুমি একটা হোমের কথা বলেছিলে না আমায়? হ্যাঁ, ওটার ঠিকানাটা একটু দেবে গো? হ্যাঁ হ্যাঁ দেবো, কিন্তু সেই ভাবে দিচ্ছি। কিন্তু তুই মানে শোনো না, আমি সব বলবো, পরে বলবো। শোনো, এই উইকেন্ডে আমার সাথে একটু যেতে হবে তোমায়। সেই হয়ে যাবো। হ্যাঁ, বাকি কথা পরে বলছি, দেখা হলে বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কালকে বলবো, কালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেই না হয় ঠিক আছে। বাট আর ইউ শিওর? হ্যাঁ, আই এম অ্যাবসলিউটলি শিওর। ওকে, রাখছি এখন। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি মালবিকাদি, রাখছি। ভালো থেকো। আচ্ছা, ভালো থাকিস।
নিজের ডান হাতটা দেখে, যেটা অর্ধেক, বাকিটা নেই। অর্থাৎ শোভনার ডান হাতটা কবজি থেকে বাদ। হ্যাঁ, এটাই ছিল শোভনার জন্মগত ত্রুটি, যার জন্য ও শারীরিক প্রতিবন্ধীর তকমা আঁটা, যার জন্য ও নিজের বাবার কাছে অবাঞ্ছিত, যে কারণে ও সমাজে অনেকের কাছেই অবহেলিত, নয়তোবা করুণার পাত্র। কিন্তু এত সবের পরও শোভনা পেরেছে সকল প্রতিকূলতা জয় করতে। আশা করে ভবিষ্যতেও সে পারবে সব প্রতিকূলতাকে জয় করতে। হ্যাঁ, স্থির করে ফেলেছে শোভনা, সহায় সম্বলহীন এমন কোনো শিশু যার জন্মগত ত্রুটি রয়েছে বা যে কোনো স্পেশাল চাইল্ড, সেরকমই কাউকে দত্তক নেবে শোভনা হোম থেকে। এবং অবশ্য করেই সেই শিশুটি যদি মেয়ে হয় তাহলে আরো ভালো, ছেলে হলেও ক্ষতি নেই। তবে তার নিজের জীবনের অভিজ্ঞতা বলে একটি মেয়ের পক্ষে এই লড়াইটা কত কঠিন। তাই মেয়ে হলে সবচেয়ে ভালো। কারণটা তার নিজের মনের মধ্যে গড়ে ওঠা একটা শব্দবন্ধ, যে কথাটা বারবার ফিরে আসে মনের গহনে, সে যে এক কন্যে।